কেবিন থেকে ওয়েটিং রুমের দূরত্ব বেশ খানিকটা। লবিতে আবার উপচে পড়া ভিড়, গিজগিজ করছে মানুষ। হাঁক ডাকের আওয়াজ ছাপিয়ে গেল মরণ কান্নায়। লোকজন সেই আওয়াজে থামছে, আবার চলে যাচ্ছে। ভিড় ঠেলে ছুটতে ছুটতে আসে সাউকি। শাহনাজের শরীরটা হঠাৎ খারাপ হয়। নিজেই স্ট্রোকের পেশেন্ট ছিল সে। সিমিনের সাথে তাই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে। অসীম বসে আছে একই স্থানে। সাদ নিশাকে নিয়ে একটু গার্লস স্কুলে গিয়েছিল তাড়াহুড়ো করে। আজ না গেলে অ্যাডমিট কার্ড পেতে বেগ পেতে হবে। সবে মাত্রই কাক ভেজা হয়ে ফিরেছে ওরাও। লবিতে পা রেখে রুদ্ধশ্বাসে ছুটতে হয়েছে কেবিনের দিকে। দরজা ঠেলে সাউকি দাঁড়িয়ে পড়ে শটান। নিশা গিয়ে ভেজা শরীরে ভেজা হাতে ক্রন্দনরত নাফিয়াকে আগলায়, একদম বুকের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করে। সাদও গিয়ে দাঁড়ালো তার পাশে। মূর্ছনা বেশ অবাক হয়ে সাউকির দিকে তাকিয়ে থাকে, দৃষ্টি প্রশ্নবোধক। এই পরিস্থিতিতে কিছু জিজ্ঞাসা করার আগ্রহ পাচ্ছে না। সাউকির পা মাথা সংকোচ, অস্বস্তি আর মলিনতায়। ভাবির থেকে আহত দৃষ্টি সরিয়ে মূর্ছনাকে দেখল। নিজে থেকেই মলিন কণ্ঠে বলল, আমার ভাবি। মূর্ছনা থমথমে দৃষ্টিতে তাকিয়ে রয়। ভাবি? তার মানে সেই গুণধর পুরুষটি এই লোকের ভাই? অবিশ্বাস্য। ঘোর কাটিয়ে মূর্ছনা নড়চড় হয়। বাইরে বেরিয়ে অঞ্জলিকে ডাকে। নাফিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নিসা। নাফিয়া খামচে ধরে কাঁদছে নিসার বাহু। বলে যাচ্ছে, আমি খুব ভালো মা হতাম, ও কেন থাকলো না? এখানে আমার কি খামতি ছিল? ঠিক সেই মুহূর্তে কেবিনের বাইরে থেকে একটা অস্বাভাবিক শব্দ হলো। মনে হলো কেউ সপাটে চর বসিয়েছে কারো গালে। সাদ ঘুরল। বিষয়টা কারো বোধগম্য হবার আগে শোনা গেল অসীম তালুকদারের হুঙ্কার। হাসপাতালের ওই কর্নার ঝাঁপিয়ে দিচ্ছে তার উপচে পড়া ক্ষোভের লাভা। উত্তপ্ত চারিপাশ। আগন্তুকেরা থেমেছে চলতে চলতে। পুরোপুরি ভিজেছে শাহেদ। এই বৃষ্টিতে বাস স্টপে নেমে কোনো রিক্সা পায়নি। ওখান থেকে ছুটতে ছুটতে এসেছে হসপিটালে। ভিজলেও গরমে গা থেকে ভাব বেরোচ্ছে। ভেজা ফর্সা মুখটা টকটকে লাল হয়ে আছে। শরীর জুড়ে বহমান ছটফটানি বাহিরে দৃশ্যমান। টিপটপ চলনের পুরুষটা এলোমেলো জামা কাপড়ের ছিঁড়ি দেখে ওকে রাস্তায় কোনো পাগল বলা যায় এখন। অসীমের হাতে 7 থেকে 8টা চর খেয়েও ঠেলছে বাবাকে। একটু যাবে ভিতরে, একটু যাবে নাফিয়ার কাছে, বিড়বিড় করে বলছে সে কথায়। অসীম নাছর বান্দা, নিজের জান দিয়ে দিবে, কিন্তু এই ছেলেকে সে আর কোনো তামাশা করতে দেবে না। বৃদ্ধ শরীরের সবটুকু বল খাটিয়ে ধাক্কাচ্ছে ছেলেকে। কোন রূপ রাগ ঢাক ছাড়ায় বলে যাচ্ছে, এখন জানে মারা বাকি তোর ওকে, নালায়েক পশু। তুই চাস কি? ওর সাথে তোর কি? একটু সরেন আব্বু, একটু দেখবো ওকে, কথা বলবো। আপনার পা ধরছি, একটু কথা বলবো। শাহিদ অস্থির হয়ে উঠেছে। অস্বাভাবিক গতিতে ছাড়ছে শ্বাস। সাদ আর সাউকি ছুটে বেরোয় কেবিন থেকে। হতভম্ব হয়ে দুই ভাই হামলে পড়ে অসীমের থেকে শাহেদকে ছাড়াতে। সাউকি সরিয়ে নেয় অসীমকে। সাদ শাহেদকে ভাইয়ের দুই কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলে, আবার কি? এখানে নাটক করবেন না, ভাবি ঠিক নেই। ওর সাথে কথা বলবো, দেখবো। না, দেখবেন না, সে অসুস্থ। শাহেদ ধাক্কা দিল সাদকে। একটু খ্যাপাটে গলায় বলল, তোরা বাড়াবাড়ি করছিস। বউও আমার, একদম বেয়াদবি করবি না সাদ। সাদ খুব তাচ্ছিল্য নিয়ে হাসলো, বলল, আচ্ছা, ভুল হয়ে গেছে, কিন্তু আপনি বলেন ঠিক কি কারণে আপনার সাথে আদরের সহিত আচরণ করব? কিছু কারণ দেখান। বউকে লুকিয়ে পরকিয়া ও দ্বিতীয় বিয়ে, এই জন্য আদরের সহিত আচরণ করবো ভাইয়া? ও সরি, কিন্তু ভাইয়া আমি নিজেই মানুষটা ত্রুটিপূর্ণ, তাই আদবটা ঠিক আসতেছে না। শাহেদ চুপ করে আছে। অনুরোধ করতে করতে ক্লান্ত এখন সে। ওপাশে নাফিয়া এতক্ষণে ভয়ঙ্কর রকমের অস্বাভাবিক হয়ে উঠেছে, বাচ্চাদের মতো আতঙ্কিত। ভীত মুখটা লুকাতে চায় নিসার কোলের ভিতর, ছটফট করছে। ওকে যেতে বলো, ওই অমানুষটাকে যেতে বলো। নেই আমার কাছে ওর কিছু। ও যেন আমার মুখটাও না দেখে। ওর বাচ্চা মরে গিয়েছে, এটা ওর বাচ্চা ছিলও না, শুধুমাত্র আমার ছিল। এর বিয়োগে কষ্ট কেবল আমি পাবো। ওকে যেতে বলো ওর ভালোবাসার কাছে। শাহেদ চুপ করে দাঁড়িয়ে আছে। এতক্ষণে সবাই মেজাজ নামিয়ে নির্লিপ্ত পাংশুবর্ণের মুখ নিয়ে শুনে যাচ্ছে নাফিয়ার আর্তনাদ। ও কেন এসেছে? আচ্ছা, ও কি আমার জন্য কষ্ট পাচ্ছে? না তো, বাচ্চাটার জন্য পাচ্ছে শুধু। ঢং করছে, নাটক করছে। এখন বাচ্চার জন্য এখানে এসে বুঝিয়ে দিয়েছে আমি ওকে গর্ভভাড়া দিয়েছিলাম। এছাড়া নাথিং। আচ্ছা, এখনো এত ছোট করে যাচ্ছে কেন আমাকে? ধ্বংস করেও শান্তি পাইনি। ওকে এসব করতে বারণ করো। ও সরি, এটা তো অমৃতার গর্ভের না, তাহলে সত্যি সত্যি কষ্ট পেত। এখন এসেছে শিওর হতে আবর্জনাটা আসলে সাফ হয়েছে কিনা জানতে। আচ্ছা, ওকে রিপোর্টটা দেখিয়ে দাও। আর একটা কথা বলে দাও, ওর বাচ্চার খুনি ও নিজে। ওকে ধন্যবাদ দাও আমার তরফ থেকে। বাচ্চাটা থেকে গেলে হয়তো আমি নাফিয়া এ জীবনে ওর থেকে ছুটতে পারতাম না। ওর সাথে বাস করতে হতো।
একটা ছোট্ট সুন্দর প্রাণের ভবিষ্যতের কথা চিন্তা করে এক বিছানায় শুতে হতো। মাস গেলে অমনষ্টার জন্য সাজতে হতো, আবার নামাজ পড়ে প্রার্থনা করতে হতো, আল্লাহ তুমি আমার সন্তানের বাবাকে নিরাপদে রাখো। বাচ্চাটার সামনে অভিনয় করতে হতো একটা ভালোবাসাময় সংসারের। এই কুৎসিত কাজগুলো করতে করতে আমাকে মৃত হয়ে বাঁচতে হতো। ও সেসব থেকে আমাকে মুক্তি দিয়েছে। পাগলামি থামছে না নাফিয়ার। নিশা সামলাতে হিমশিম খাচ্ছে। কক্ষের এক কোণে বিব্রত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মূর্ছনা এবার ছুটে আসে। বাইরে এসে লোকজনকে ধমকায়, চলে যেতে বলে কড়া গলায়। লবি নিরিবিলি হলেও নাফিয়ার গোঙানি কমে না। নিশা ওর স্কুল ড্রেসের স্কার্ফ খুলে নাফিয়ার ভেজা মুখ মোছাতে ব্যস্ত। শাহেদ সামনে পা বাড়ায়। বাকিরা নাফিয়ার আর্তনাদে মিয়ে আছে ততক্ষণে। হুঁশ হারিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। শাহেদের পথ রোধ করে না এবার। শাহেদ সুযোগটা লুফে নিয়ে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকতে নাফিয়া কেঁপে উঠল। অমানুষটার সরল সুন্দর মুখটা ভদ্র মায়াময়। নাফিয়ার কলজে ফেটে যায় এই মুখটা দেখলেই। এই বিশ্বস্ত মুখে সুদর্শন শিক্ষক পুরুষটিকে কল্পনায় এক অন্য নারীর সাথে বিছানায় উদ্দাম শরীরী খেলায় মারতে দেখে সে। তখন এই পুরুষটার আশেপাশে মাথায় মনে কোথাও নাফিয়া ছিল না। ওই সময়টিতে ছিল কেবল আরেক নারী আর তার শরীর। এই পুরুষটি কি অমানবিক একদম। নিত্যদিনের চূড়ান্ত আদর শেষ হলে নাফিয়ার বুকের উপর যেভাবে ঘুমিয়ে যেত ঠিক ওইভাবেই ওই নারীর সাথেও আদুরে হয়েছে। এই দৃশ্যটা ঘুরে ফিরে নাফিয়ার চোখে ভেসে উঠলে নাফিয়ার দুনিয়া শুদ্ধ ঘোরাতে থাকে। নাফিয়া আবারও চিৎকার দিতে থাকে। গলা ভেঙেছে ইতিমধ্যে। পাগলের মতো খামচে যাচ্ছে নিসার শরীর। বাচ্চাদের মতো নিসার গায়ের ভিতর লুকাতে চাইছে যদিও, তবে দৃষ্টি সরাতে পারছে না শাহেদের মুখ থেকে। ওর জ্বালাময়ী ভেজা চোখ এক জন্ম ঘৃণার দৃষ্টিতে দেখছে শাহেদকে। বিড়বিড় করছে, একটুও ছাড়বো না তোমাদের। আমার জীবন নষ্ট করার মাসুল তোমাদের গুনতে হবে। আমার আবেগ, আমার মাতৃত্ব, আমার সবকিছু নিয়ে খেলার মাসুল তোমাদের গুনতে হবে শাহেদ, দুজনকে। শাহেদের দৃষ্টি অকারণেই ঘোলা হয়। ওর মুখটা ভাবলেশীন। চোখ দুটো শুধু নাফিয়ার শরীর থেকে মাথা দেখছে। হসপিটালের একটা অ্যাপ্রন পরে আছে, মুখটা শুকিয়ে আমসি। মাথার সিল্কি দীঘল চুলগুলো একদিনে কুকুরে কেমন পাটের আশের মতো হয়েছে। এই দৃশ্যটার সাথে শাহেদ একটা ছবি মেলায়। হঠাৎ একটা লাস্যময়ী নারী মাথায় ঘোমটা দিয়ে ঘরের কাজ করছে ছোটাছুটি করে। গা থেকে স্নিগ্ধ সুবাস ভেসে বেড়াচ্ছে হাওয়াতে। মেয়েটা বরাবর শাড়ি পরে সকাল হলেই নেমে পড়ে সংসারে। শ্বশুরের চা দেয়, শাশুড়ির ওষুধ দেয়, দেবর ননদদের পছন্দের নাস্তা বানায়, পালা করে খুব খাটনি দেয়। তবে এতে এসে নিজের প্রতি উদাসীন নয় মোটেও। রূপচর্চার প্রতিও তার দারুণ ঝোঁক। আবার পছন্দের লেখকের বইটা নিয়েও নাড়াচাড়া করে। সবাইকে পাতে পেরে খাওয়ায়। খাটতে খাটতে যখন রাত হয় তখন দরজা বন্ধ করে স্বামীর কাছে আসে। স্বামীর কাছে আসার আগে গায়ে পারফিউম মেখে আসে স্বামীর পছন্দেরটা। এসে গলা ধরে স্বামীর ঠোঁটে চুমুখে বড় বিনয়ে ফিসফিসিয়ে বলে, কিছু কি লাগবে জনাপাজ, নাকি ঘুমোবো? শাহেদের কানে সেই মেয়েটার খিলখিলি হাসি শুনে। কখনো আদুরে আবদার, কখনো শাহেদের সিগারেট খাওয়া নিয়ে আদুরে শাসন, কখনো হাত পেতে পছন্দের একটা শাড়ি কিনতে হাদিয়া নেওয়া, কখনো একটা দুটো সাংসারিক ভুল করে এসে শাহেদের কাছে ঝরঝর করে কেঁদে দেওয়া। শাহিদ, আমি ভুল করে অমুককে এই কথাটা বলে ফেলেছি, এখন আমি কি করব? উনি কষ্ট পেয়েছেন, তুমি একটা সলিউশন দাও। আবার কখনো শাহেদকে কোনো কারণে রাগিয়ে দিয়ে শাহেদের হাত পা ধরে বলে, লক্ষ্মীটি, একটু শোনো আমার কথা, এই ভুল আর জীবনে করব না। সব শুনে শাহেদ হঠাৎ করে আবার এবং 6 বছরের সংসারে নাফিয়া বলে মেয়েটা স্বামীর সংসারে যেভাবে নিজেকে ভেঙে চুরে দিয়েছিল, শাহেদ ওই গড়িয়ে যাওয়ার শব্দ শুনে দুই চোখে একটা মরা মেয়ে মানুষের মুর্দা সমান চেহারা দেখতে দেখতে, আচ্ছা এসব কথা এখন কানে বাজছে কেন? এই সম্পূর্ণার আবেগ জর্জরিত গলাটা তখন কেন বাজলো না যখন বিধি লিপির সীমা লঙ্ঘন করে শাহেদ অমৃতার পোশাক খুলেছিল তাড়াহুড়ো করে উন্মাদ হয়ে? অসভ্য বর্বর বেঈমান শাহেদ অনিমেষ দেখতে থাকে নাফিয়ার মরে যাওয়া মুখ। নাফিয়া চোখ না নামিয়ে আবারও চেঁচায়, শুনেছ তুমি? আমি আমার বাচ্চা হারিয়েছি, আমার কাঙ্ক্ষিত বাচ্চা। এখন আমি তোমাদের সুখে থাকতে দেব না। তোমাদের ওই পবিত্র ভালোবাসার বাচ্চাকে একটু দয়া করব না আমি, একটু না। ও জন্মে দেখবে ওর মা বাবা একসাথে আর নেই। আমি এমন হাল করে ছাড়বো তোমাদের ওই বাচ্চার, একদম একদম। শাহেদ ধীর কদমে সামনে এগোয়। মূর্ছনা বিব্রত হয়ে আবার গিয়ে কক্ষের এক কোণে দাঁড়িয়ে পড়ে। বাহির থেকে সাদ আর সাউকি আবারও ভেতরে চলে আসে। শাহেদ গিয়ে দাঁড়ায় ঘৃণায় কাঁপতে থাকা নাফিয়ার ঠিক সামনে। ওদের মধ্যকার ব্যবধান 5-6 ইঞ্চি কেবল। নিসা ভাসুরকে দেখে পিছিয়েছে। নাফিয়ার শরীরটা আবারও গুলিয়ে উঠেছে অন্য নারী ছুঁয়ে আসা অপরিষ্কার লোকটার গায়ের ভেজা শার্টের পারফিউমের ঘ্রাণে। মুখ চেপে ধরে নাফিয়া পেছোতে চায়।
শাহেদ পেলব হাত দুটো শক্ত করে ধরে ওকে দখল করে, কণ্ঠ চিরে আকুতি বের করে বলে, ক্ষমা চাইছি, যা হয়েছে, যা করেছি সব কিছুর জন্য ক্ষমা চাইছি। তুমি শোনো নাফু, আমি সব সময় তোমাকে আদরে রাখবো, তুমি থেকে যাও। নাফিয়া ওসব শুনে না। সে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ, এসব কিছু সে শুনবেই না এই জীবনে। আর নিজ মনে আবারও বলে যায় সে, তিলে তিলে শেষ করব তোমাদের দুজনকে আমি। আর এর জন্য ভুগবে ওই বাচ্চাটা, যেমন করে ভুগেছে আমার বাচ্চাটা। মায়ের বিবস্ত শরীরের ভেতরে যেমন করে ভুগতে ভুগতে প্রাণ হারিয়েছে। শাহেদ কাছে টানতে চায় নাফিয়াকে, উন্মাদ নাফিয়াকে শান্ত করতে বুকে টানতে চায়। এমন অনেকবার হয়েছে। নাফিয়া স্বভাবতই খুবই শান্ত হলেও ভীষণ অভিমানী গোছের মেয়ে। একবার রাগ জেদ উঠে গেলে খুব খারাপ অবস্থা করে দিত শাহেদের। ওকে মানাতে, রাগ ভাঙাতে ঘাম ছুটে যেত শাহেদের। কিন্তু যদি কোনোভাবে টেনে টুনে বুকের সাথে মিশিয়ে নেওয়া যেত, মেয়েটা আপনা আপনি নেতিয়ে পড়তো, দুর্বল হয়ে পড়তো। শাহেদ ভাবলো এবারও তাই হবে, এবারও তাই নাফিয়াকে বুকে টানে। নাফিয়া আসে না। ও জান দিয়ে দিবে তবু আসবে না এই অমানুষের বুকে। দ্বিতীয়বার যে বুকে অন্য নারী এসে সয়, নাফিয়া আসে না, চেঁচায়, কণ্ঠনালী ছিঁড়ে চেঁচায়, আমি তোমাদের দুজনের লাইফ হেল করে দেব, যেমন ভাবে আমার লাইফ শেষ করেছো তোমরা তোমাদের ভালোবাসার জন্য। তোমাদের ওই ভালোবাসা আমি যদি নষ্ট করে দিতে না পেরেছি, আমার নাম নাফিয়া ইবনাত নয়। অবস্থা বেগতিক। সাদ এগোয়, একটু ধমকায় শাহেদকে, এনাফ, আপনি বের হন, তার রিক্স হয়ে যাচ্ছে। এখন একটু থামেন, আমার উল্টোপাল্টা কিছু করে ফেলার আগে। শাহেদ এবার আবারও ছটফটিয়ে ওঠে, পাগলামি করে ওঠে অসুস্থ নাফিয়াকে বুকে পেতে। অস্থির শ্বাসের সাথে বেরোতে থাকে হাহাকার। গ্লানি আর অনুশোচনায় দগ্ধ বুকটা, হাত দুটো কাঁপছে, বিড়বিড় করছে, নাফিয়া শোনো, আমার কাছে আসো, আমাকে বোঝাতে দাও সবটা। আচ্ছা, কি কি চাও তুমি? কি করলে মনটা একটু শান্ত হবে? আমাকে মারবে? এদিকে এসো। আচ্ছা, আমাকে আমার বাচ্চাটা ছুতে দাও তো একটু। নাফিয়া, ভুল হয়ে গিয়েছে, শোনো, আমার ভাল লাগছে না, একটু আসো আমার কাছে। শাহেদ যতই ধরতে চায় নাফিয়াকে, নাফিয়া লুকাতে থাকে নিসার পেছনে। ও একদম এই লোকের ধরাছোঁয়ার বাইরে থাকতে চায়, যে লোকের হাত দুটো অন্য নারীর শরীর ছুঁয়ে এসেছে। নাফিয়ার কাছে এখন এই লোকের কিছুই নেই। এই লোকের আস্ত একটা পরিবার আছে, সেখানে যাক। শাহেদ বেডে বসে থাকা নাফিয়াকে টেনে হিচড়ে নিজের কাছে আনতে চাইছে। নাফিয়া কাঁদছে এবার আকাশ কাঁপিয়ে। ওর পেটে শাহেদ হাত দিয়ে কপালে চুমু খাওয়ার চেষ্টা করে। লোকটা পুরুষ হবার ফায়দা তুলছে। অপ্রতিরোধ শক্তি খাটিয়ে চুমু খেতে চাইছে ওই নোংরা ঠোঁট, যে ঠোঁট আরেকজন নারীর শরীর ছুঁয়েছে। একান্ত সময় ওই ঠোঁট নেড়ে না জানি কত প্রেমময় লজ্জাময় কথা বলেছে, যা শুধু নাফিয়া শুনত একটা সময়। তার প্রফেসর সাহেব ছিল ভদ্র দেখতে, চরম অসভ্য এক পুরুষ। নাফিয়ার কানে যখন দুষ্টু দুষ্টু কথা বলতো, তখন নাফিয়া মেকি রাগ দেখাতো সব সময়। কিন্তু নাফিয়া আদতে বেশি বেশি করে ওসব শুনতে চাইতো, তার নিষিদ্ধ সুখ হতো। এই এত আহ্লাদের ব্যাপার নিশ্চয়ই ওই মেয়ের সাথে রোজ করে। ওকে গোপন কাজ শেষে বলে, আমি না বলা অবধি শাড়ি পরবে না, তোমাকে নগ্ন দেখতে ভালো লাগে। শাহিদের এসব কথা কানে বাজতে কান ফেটে যায় যন্ত্রণায়। নাফিয়া কান চেপে ধরে শ্বাস নিতে থাকে। দু চোখের বহমান ধারার গতি তরতরিয়ে বাড়ে। কল্পনায় যখন ভাসে শাহেদ, নাফিয়া আর তাদের একটা ফুটফুটে বাচ্চা একসাথে খেলছে। আবার হঠাৎ করে বাচ্চাটা আর নেই। নাফিয়া আবার চেঁচায়, আমি তোমাদের দুজনকে ধ্বংস করে দেব। আমার চোখের প্রতিটা পানির ফোঁটার ওসুল আমি তুলব তোমাদের হাহাকার থেকে শাহেদ। জীবনের বাকি দিনগুলো শ্বাস নয়, দীর্ঘশ্বাস নেব। দুজনেই জাহান্নাম বানিয়ে দেব তোমাদের জীবন আমি। যে ভালোবাসার জন্য তুমি আমাকে শেষ করলে, একটা সময় ওই ভালোবাসাই তোমার গলার ফাঁস হবে। আমি এমন ব্যবস্থা করব তোমাদের দুজনের, তোমরা তৈরি হও। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তুমি এত আহম্মক কি করে হতে পারো? দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের নাটক দেখলে? স্টুপিড মেয়ে, এটা নাট্যমঞ্চ। টেল মি, এটা নাট্যমঞ্চ? আমাদের কাউকে ডাকতে পারলে না? শরীর ভেঙে দিয়ে চেঁচায়। মূর্ছনার পাতলা ফিনফিনে শরীরটা থেকে কেঁপে উঠছে কাশফিয়া ম্যামের ধমকে। নিদারুণ লজ্জার আতঙ্কের ভারে ও কুপকাত। আজ সত্যি সত্যি ওর দোষ ছিল, এটুকু বকা ওর প্রাপ্য। বড় ম্যাম আর ওই খবির স্যার টের পেলে তারা মূর্ছনার সাথে কি করে কে জানে। মূর্ছনার ভীষণ অস্বস্তি হচ্ছে। অদূরে দাঁড়িয়ে থাকা সাউকির নির্বাক দৃষ্টি দেখে একদম বাইরের একটা যুবক ছেলের সামনে এভাবে বিশ্রীভাবে বকা খেয়ে ওর চূড়ান্ত লজ্জা লাগছে। ইচ্ছে করছে কোথাও ছুটে পালিয়ে যেতে, কিন্তু সেটা সম্ভব না।
সাউকি, অসীম আর সাদের পাশে বসে আছে। ডক্টর কাশফিয়ার ধমক এতক্ষণ ধরে তারাও খেয়েছে। এখন পালা দায়িত্বরত সিস্টারদের। মূর্ছনা সহ 3 জনকে 20 মিনিট কথা শুনিয়ে কাশফিয়া চলে যায়। মূর্ছনা আরো একবার সাউকির দিকে তাকায় অসীম আর সাদের দিকে। অসীমকে সে চিনতে পেরেছে কয়েক ঘন্টায়। এই লোকগুলোর প্রত্যেকের মানসিক পরিস্থিতিও বুঝে ফেলেছে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া সিনক্রিয়েট থেকে। এই অবস্থায় অত কড়া হতে মন চায়নি মূর্ছনা, তাই একটু নরম গলাতেই বলে, প্লিজ একটু দেখবেন, শুধু আপনাদের পেশেন্ট নয়, আরও অনেক পেশেন্ট আছে হসপিটালে। পাশের কেবিনে এক পেশেন্টের ইম্যাচিওর ওয়াটার ব্রেক হয়েছে, তিনি যন্ত্রণায় ঘুমাতে পারেন না। আপনারা যদি নিজেদের ফ্যামিলি মেম্বারকে সামলাতে না পারেন তবে আমি এতজনকে এখানে অ্যালাউ করব না। আপু বারবার উত্তেজিত হয়ে পড়লে ক্ষতি বাড়বে বই কমবে না। আপনাদের বাড়ির ওই লোককে আর অ্যালাউ করবেন না, অনুরোধ। সাউকি বিমূঢ় দৃষ্টিতে কিছুক্ষণ মূর্ছনার চোখের দিকে চেয়ে থেকে অস্ফুটে বলল, ঠিক আছে, অ্যালাউ করব না। মাইন্ড করলেন আমার কথায়? কথাটা বলে মূর্ছনা থতমত খেয়ে যায়। আরে আজব তো, ও এত অদ্ভুত আচরণ করছে কেন ছেলেটার সাথে? এরা মাইন্ড করলে ওর কি? ও সিস্টাররা প্রয়োজনে একটু রুডি হবে। সাউকি চোখ নামিয়ে দ্বিতীয় দফায় মেয়েটির বিনয়ী কথায় অবাক হয়ে চোখ তুলে তাকানোর আগেই মূর্ছনা থমথমে মুখে চলে যায় অতি দ্রুত। নাফিয়া ঘুমিয়ে আছে, ওকে বাধ্য হয়ে ঘুমের ইঞ্জেকশন দিতে হয়েছে। শাহেদ চলে যাওয়ার পর ওর পাগলামি ছিল মাত্রা ছাড়া। মলিন মুখের কমলার কোয়ার মতো ঠোঁট দুটো ফেটে বিদঘুটে লাগছে। নিশা কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর ব্যাগ থেকে পেট্রোলিয়াম জেলি বের করে লাগিয়ে দেয়। মাথার তালুতে আবার একটু তেল পানি ঘষেও দেয়। রাত তখন 10টার কোটায়। অসীম ঢুলছিলেন ক্লান্তি আর ঘুমে। সকাল থেকে কিছু মুখেও দেওয়া হয়নি। নিশা এসে শ্বশুরের সামনে সংকোচ নিয়ে দাঁড়াতেই অসীম নড়ে চড়ে উঠেন। বেশ নরম গলায় বলেন, কাল কি তুমি ব্যস্ত থাকবে, স্কুল কিংবা কোচিং? নিশা মাথা নাড়ে। অসীমের মুখটা একদম ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। ছেলে যেন মায়ের কাছে আবদার করছে সেই সুরে বলে, তোমার শাশুড়ির শরীর ভালো না, হাতে পায়ে কোমরে সেক দিয়ে দিচ্ছে সিমেন্ট, নয়তো ও এখানেই থাকতো। নিশা মলিন হাসে। শ্বশুরের কথার পিঠে কিচ্ছুটি না বলে তাকায় সাউকির দিকে, বলে, আপনি চলে যান ভাইয়া, বাবাকে নিয়ে আমি পারবো থাকতে। বাড়ি থেকে সাদ হায়ার ম্যাথের টেস্ট পেপার আর খাতাটা এনে রেখেছে এক ফাঁকে। নিশা ছাড়া আপাতত নাফিয়ার কাছে রাখার মতো উপযুক্ত কাউকে পেল না অসীম। এই মেয়েটির মধ্যে জটিলতা কম। নাফিয়ার জ্ঞান ফেরার পর থেকে ওর কাছে ছায়া হয়ে লেগে আছে। এর চেয়ে ভালো নাফিয়াকে হয়তো কেউ সামলাতে পারবে না। ওদিকে ঘরদোর না হয় সামলাবে সিমিন। বুকে বড় অসহ্য রকমের ব্যথা হচ্ছে তখন থেকে অসীমের, যখন থেকে শাহেদ নামক কুলাঙ্গারটাকে ঘাট ধাক্কা দিতে দিতে হসপিটাল থেকে তাড়িয়েছে সে। অসীম ভেতরে ছটফট করছে। নিজে আজ সে তার ছেলেকে ঢাক পিটিয়েছেন মেজাজ হারিয়ে। তার ছেলে মুখে কালি মেখে স্ত্রী বাবা ভাইদের সামনে থেকে বেরিয়ে গিয়েছে। সাউকি উঠে দাঁড়ায়। অসীমকে নিয়ে বেরোবে সে। সাত যাবে 12টা নাগাদ। নিশা ওকে উঠতে দেখে থামিয়ে দিয়ে বলে, ভাই একটু অপেক্ষা করবেন? আপনার ভাই বাইরে থেকে তন্দুরি রুটি আর সবজি এনেছিল, ওটা বাবাকে খাইয়ে দিই। ওখানে সিমিন আপু আম্মুকে নিয়ে ব্যস্ত, বেড়ে খাওয়ানোর তো মানুষ নেই। বাবা যদি না খেয়ে ঘুমিয়ে যায়, আপনারা দুজন বরং এইখান থেকে খেয়ে আম্মুর জন্য এক বাটি স্যুপ আর আপুর জন্য রুটি ডাল নিয়ে যান। এখানে হসপিটালে বসে খাবো? মেলা লোকে খায়, কিচ্ছু হবে না, এই কেবিন ফাঁকা, বসে পড়ুন। স্কুল ড্রেস পাল্টে একটা সুতির স্ক্রিন প্রিন্ট থ্রি-পিস পরেছে নিশা। ওড়না দিয়ে ঘুমটা টেনে বড্ড মায়াময় হাতে শ্বশুরার দেবরেরকে পাতে পেরে দেয়। অসীম উদাস চোখে দেখতে থাকে ওকে। কি আশ্চর্য মায়া দিয়ে এই জাতটাকে আল্লাহ বানিয়েছেন। কতই বা বয়সের। খোঁজ নিয়ে জেনেছিল অসীম ভীষণ পড়ুয়া একটা মেয়ে। এই তো সামনেই এসএসসি পরীক্ষা শুরু। ওর উপর হয়ে থাকার সময় এখন বইয়ের উপর। অথচ সব বাদ দিয়ে এখন অচেনা কিছু মানুষ নিয়ে দৌড়ঝাঁপ করতে ব্যস্ত। কেন, কিসের জন্য? ওকে এসব না করলে কেউ বকবে না তাও জানে, তবুও করছে। কারণ একজনকে সে কবুল বলেছে, তার সাথে সম্পর্কিত সব মানুষগুলোকে সে কবুল বলেছে। কারো বিপদে তাই হাত গুটিয়ে বসে থাকে না কোনো দায়িত্বশীল বউ। আর এইসব দিলখোলা মানুষগুলোকে যখন ঠকানো হয়, যখন এদের সমস্ত ত্যাগের বিনিময়ে ফেরত দেওয়া হয় প্রতারণা, তখন আল্লাহর আরশ কাঁপে না? অসীম তরুণ বয়সে একদিন কাজের চাপে মেজাজ হারিয়ে কিশোরী শাহনাজের সাথে দুর্ব্যবহার করে ফেলেছিল। ওকে চলে যেতে বলেছিল চোখের সামনে থেকে। শাহনাজ প্রত্যুত্তরে কিছু বলেনি, কাঁদেনি। স্বামী হুটহাট মেজাজ হারিয়ে এমন বিশ্রী ধমক দিতেই পারে। ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবে নিয়ে আবার পরের বেলায় অসীমের কাছে এসে চা দিয়ে গিয়েছিল শাহনাজ।
ওর যেন বোধ শক্তি নেই, ঘৃণা নেই শরীরে। তবে অসীম নিজে থেকে হাড়ে হাড়ে উপলব্ধি করেছে সে কি অন্যায় টানা করে ফেলেছিল ওই অবলার সাথে। এরা দিন রাত এক করে দেয় স্বামীর জন্যে। এদের সাথে অকারণে এক চিলতে ধমক অনুচিত কাজ, ঘোর অন্যায়। রাতে শাহনাজকে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে যতভাবে যত শব্দে ক্ষমা চাওয়া যায় চেয়েছিল অসীম। আর তার বড় কুলাঙ্গারটা দেখেনি নাফিয়াকে। শাহনাজের গ্যাসের সমস্যা আছে, ঘন ঘন ডায়রিয়ার পেশেন্ট ছিল সাথে। শাহনাজের গ্যাসের সমস্যা আছে, ঘন ঘন ডায়রিয়ার পেশেন্ট ছিল সে। ওই সময়টাতে একটা সুন্দর পরিচ্ছন্ন মেয়ে নিজের সবকিছু বাদ দিয়ে শাশুড়ির অপরিষ্কার শাড়ি কাপড় বদলেছে, দুর্বল শাশুড়িকে ধরে ধরে প্রতিবার ওয়াশরুমে নিয়ে বসিয়েছে। ওই কুলাঙ্গারটা তো সব দেখেছে এসব। কেউ কাউকে যখন জানের থেকে বেশি ভালোবেসে ফেলে তখন তার মা বাবাকে এর চেয়ে সর্বোচ্চ সেবা দেওয়া যায় না। কিন্তু সে কি করেছে? মেয়েটাকে শুধুমাত্রই মাগনা গৃহ পরিচারিকা হিসেবে নিয়েছে। আচ্ছা, আল্লাহ ওর পাপগুলো কি অসীমের খাতাতেও লিখতে বলেছেন? সেজন্য কি অসীমের বুকে ব্যথা হচ্ছে? এটা কি শাস্তি কুলাঙ্গার জন্ম দেওয়ার? খেতে খেতে অসীম কেসে ওঠেন, তার খাবারটা গলায় আটকেছে। বুকের ব্যথাটা বেড়েছে দ্বিগুণ। নিসার সাউকি ব্যস্ত হয়ে পড়ল সামলাতে। আব্বু কি হয়েছে, পানি দেবো? ঠিক সেই সময় সাদ এক বোতল মিনারেল ওয়াটার কিনে এনে বাবাকে আগলে নেয়। নিসাকে চোখ দিয়ে ইশারা করে গ্লাসে পানি ঢালতে। অসীম পানি খেয়ে ধাতস্থ ঠিকই হলেন, কিন্তু মেয়েদের মতো কেঁদে উঠলেন পরক্ষণে। বুক চাপড়ে সে কি কান্না! সাদ বিমূঢ় চেয়ে রয় বাবার মুখের দিকে। সেই বাবা যার হুঙ্কারে কাঁপে তালুকদার ম্যানশনের প্রতিটা ঈদ। সেই বাবা 9 বছরের বালকের মতো কাঁদছেন। এভাবে বাবা কেঁদেছিল আরো একবার যখন ভরা বাজারে জুতা পড়েছিল মুখে, আর আজও অদৃশ্য জুতা পড়েছে। ধিক ধিক। সাদ নিজেদের ধিক দিয়ে বাবার পিঠে আলতো হাত বুলিয়ে শান্ত করে। আব্বু শান্ত হন, শুনুন, যেটা হয়েছে সেটা তো আপনি আর ফেরাতে পারবেন না, কিন্তু আপনি ভালো কিছু করতে পারেন। নিজেকে দোষ দিবেন না আব্বু। ভাবির জন্য আপনার সুস্থ থাকা জরুরি। ভাবির আমরা ছাড়া কেউ নেই, এটা নির্মম সত্য। অসীম হাঁপাচ্ছেন, ছেলের গায়ে ভর ছেড়ে দিয়ে হাঁপাচ্ছেন। সাদ সাউকি বাবাকে ধরে বসিয়ে দিল নরম একটা গদির মতো চেয়ারে। বসিয়ে দিয়ে সাদ বাবার পায়ের কাছে বসলো একদম শক্ত করে। 2 হাত ধরলেও কণ্ঠে ছিল কোমলতা। আব্বু, সাউকির সাথে বাড়িতে চলে যান প্লিজ। অসীম চোখ তুলেন, অসহায় চোখে ছেলের গাম্ভীর্য ভরা মুখটা দেখে বলেন, তুমি যাবে না? সাদ চুপ করে চেয়ে আছে। ক্লান্ত পরিশ্রান্ত অসীম নিজের হাত ছেলের থেকে ছাড়িয়ে নিয়ে নিজে ছেলের হাত ধরলেন। বুক ফাটা হাহাকার বের করে দিয়ে পরাজিত এক সৈনিকের ন্যায় বললেন, আমি ক্লান্ত, আমার দ্বারা হচ্ছে না আর। শাউকিটাও এখন অবুঝ। তুমি বাড়িতে চলে আসো, সংসারটার হাল ধরো। দোহাই, আর কোনো অকাজ করো না। শোনো, খুব পরিশ্রম করে সবকিছু সাজিয়েছি আমি, এসে দেখভাল করো আমাদের। আমি মনে হচ্ছে বিছানা নেব খুব শীঘ্রই। বাড়িতে পুরুষ অভিভাবক ছাড়া চলে না। শোনো, তোমায় অনুরোধ করছি, আমাদের দেখে রেখো, ভেসে যেতে দিও না। তুমি স্বভাবত শক্ত আছো, পারবে বোধ হয়। একটা সংসারে আসল পুরুষ লোকের ধাই ধমক ছাড়া চলে না। সিমিনের বিয়ে দেওয়া বাকি। মেয়েটা রাস্তাঘাটে দাঁড়িয়ে ইদানিং একটা বেটা ছেলের সাথে কথা বলে, আমার বড় ভয় লাগে। শাউকির মাথায় সব দায়িত্ব গুছিয়ে দিয়ে ওকে মাইন্দার বানাইতে চায় না। ছেলেটার একটু আধটু হেসে খেলে বেরোনোর বয়স। দোকানে বসেছে, এটাই অনেক। আর রইল বৌমা। শোনো, আমি আধা ঘন্টায় সব পরিকল্পনা করেছি। সে চাই তাই দিয়ে আমি তাকে শাস্তি দেব। আমি এই বয়সে মেয়ের সন্তান দত্তক নেব, কিন্তু এসব করার শক্তি পাচ্ছি না। তোমার 27 পেরোচ্ছে সাদ। শোনো বাবা, হাত জোর করছি, এত বড় সংসারটা একটু চালিয়ে নিও। আমি বোধহয় অক্ষম হয়ে পড়েছি। আমার কোনো আক্ষেপ নেই। তোমার জন্য একদা মুখে জুতা পড়ছিল, তাই আমার কোনো আপত্তি নেই। তুমি দোকানদারি না করে সাহেবি চাকরি করো, তাতে। তুমি কেবল বাড়িতে এসো, সংসারের হাল ধরো, একটু চোখ বুলিয়ে রাখো সব কিছুতে। আমার কাউকে প্রয়োজন, শক্ত একটা হাত প্রয়োজন। তুমি শুধু তোমার নিয়ত ঠিক রেখো, একটু সৎ হও। বাবা, পরপারে কিন্তু আমাদের দাঁড়াতে হবে একজনের সামনে। সাদ নিষ্প্রভ দৃষ্টিতে বাবাকে ছটফট করতে দেখে আবারও দেখে তার হাত, যেটা অসীম খামচে ধরে রেখেছেন। জীবনে প্রথমবার সাদ যখন পলিটিক্সে জয়েন করেছিল, অসীম রেগে মেগে পার্টি অফিসে গিয়ে এভাবে
ছেলের হাত খামচে ধরে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। সাদ বাবাকে সেদিন ফিরিয়ে দিয়েছিল, আর আজ কিন্তু বাবাকে ফিরিয়ে দেওয়ার দুঃসাহস সাদের কলিজায় অবশিষ্ট নেই। সময়ের ব্যবধানে নেতিয়ে পড়া সন্ত্রাসী সত্যি সত্যি নেতিয়ে পড়েছে। বাবার হাতটা ধরে রেখে আবারও পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, আপনি বাড়িতে যান, আমি আসবো। আজ এখানে থাকি, নিশা থাকুক ভাবির কেবিনে। আমি এখানে এখানে ঘাপটি মারে থাকি। রাতটা বড়, নিশা হসপিটালে একা হয়ে পড়লে ভয় পাবে। আর শুনুন, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। 2-1টা অকাজ যদিও করে ফেলি, আপনাকে জিজ্ঞাসা করে নেব। কেমন আব্বু? সাউকি বাবাকে নিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। নিশা আসে সাদের কাছে, ধকল যাচ্ছে তাই মুখটা শুকিয়ে আমসি। এসে বাধ্য বইয়ের মতো স্বামীর প্লেটে বাড়তে থাকে ব্যস্ত হাতে। সাদ ওকে অপলক কিছুক্ষণ দেখে খপ করে ওর হাত ধরে। নিশা চমকায়, মলিন চোখ দুটো জানতে চায় কি হয়েছে। সাদ ওর হাত থেকে রুটির প্যাকেটটা আলতো হাতে কেড়ে নিয়ে পাশ থেকে একটা ফ্লাক্স আর হায়ার ম্যাথের নোট খাতাটা তুলে দিয়ে বলে, বাবার কাছে গিয়ে দেখো, যদি উঠে যায় রাতে প্রয়োজনে আমাকে কল করো, আমি পাশে আছি। নিশা তাকিয়ে থাকে কিছু সময়। হঠাৎ কি যেন হয় ওর। দুম করে স্থান কাল পাত্র বিবেচনা না করে জড়িয়ে ধরে সাদকে। আসলে বয়সের চেয়ে বুঝদার হলেও নিতান্তই সরল মেয়ে। ভয় ডর ওর পা মাথা কাঁদে। কাঁদতে কাঁদতে হিচকি তুলে বলে, ভাবির মতো এত শক্ত মেয়ে নই আমি, দুম করে মরে যাব। আমি কিন্তু ভাবির মতোই ভালোবেসেছি, সত্যি। সাদ নিশ্চুপ, ছোট্ট শরীরটার বাহুর মধ্যিখানে কাঁপছে। একটা সময় সাদ শাসন করে অসময়ে এই অহেতুক আচরণ ঠান্ডা গলায় বলে, নিশামণি, তুমি মাঝে মাঝে সময় বুঝে কথা বলো না, এটা আমাকে ভীষণ রাগিয়ে দেয়। গলায় হম্বিতম্বি করলেও মনটা আসলে আব্বুর মতো পেয়েছি, তাই চর পড়ল না তোমার গালে। কি করব, আপনাদের পুরুষদের এত লাগে কেন? একটা মেয়েকে জীবিত থেকে মৃত বানিয়ে দেয়া হলো। আমি কাল থেকে ভাবছি, নিজে নিজে এগিয়ে এসে যার হাতটা ধরলাম, সে যদি হঠাৎ মাঝ রাস্তায় দেখায় তার আরো একজন সঙ্গী আছে চলার, আমি গেলেও পারি আর না গেলেও পারি, তখন কি করব আমি? শুনুন, মারধর সব খেয়ে নেব, আপনার রাগ জেদ সব মানিয়ে নেব। যদি ওতেও মন না ভরে তবে পুতুলের মতো নাচাবেন, নাচবো আমি। কিন্তু সাদ মুখটা চেপে ধরে ওই মেয়ের। এত ঝামেলার পরে এখন এই অবুঝপনা আসলে সহ্য করার মতো নয়। তবে গরম হয় না। সাদ বলে, পুতুলের জন্য নাচতে আনেনি তোমাকে, পুতুলের মতো রাখবো বলে এনেছিলাম। আর মাঝপথে ছেড়ে দেওয়ার কথা ভাবছো, ওসব আমি ভাবি, আমার ভয় হয়। ভাবি মেয়েটা যখন আরেকটু বড় হবে, আর একটু সুন্দর দেখতে হবে, আমার তখন চামড়া ভাঙার দিন শুরু হবে। আপাতত এই লোকটির প্রতি সব আকর্ষণ যদি হারিয়ে ফেলে ওই মেয়ে, তখন এসব ভাবি আমি। তুমি রাত্রে ঘুমালে নিশামণি, আমি কখনো বলেছি আমি তোমাকে কতটা ভালোবাসি? না, এসব আসলে এখন বলা যায় না নিশামণি। তুমি জবাবের জন্য বরং অপেক্ষা করতে পারো, বোকা মেয়ে। কতদিন? এই যদি তোমার এই ত্রুটিপূর্ণ মানুষটার প্রতি কখনো বিতৃষ্ণা চলে আসে, তবে আমরা বুড়ো হলে একদিন দুজন একসাথে বসে আলোচনা করে বের করব। রাত্রিরে বরগুনার হসপিটাল রোড এরিয়ায় বৃষ্টির ঝাপটা কিছুটা কমেছে। 2 তলায় স্পষ্ট শোনা যাচ্ছে হসপিটালের পেছনের এরিয়ার ভেজা মাঠ থেকে ব্যাঙ ডাকার শব্দ। নিশা চুপ করে সাদের শরীর ঘেঁষে দাঁড়িয়ে থাকে। বিশ্বাস করে যে এসেছে সে, সেই তথ্যটা আরেকটু সত্যায়িত করে নেয় সাদের সাথে কেঁদে কুটে। সাদ 2 দণ্ড মেটার মাথায় হাত বুলিয়ে বলে, যাও ভাবের কাছে নিশামণি, আমি তোমাকে আমার প্রতিদিন দেব আমার বিশ্বস্ততা অনুভব করতে। এখন পাগলামি না করে ভাবিকে গিয়ে দেখো প্লিজ। ঠিক রাত 12টায় বরিশালে পা রাখে শাহেদ। বরিশালের আজকের আবহাওয়া ঠিক সুবিধার নয়। এই ফাল্গুনে এত বৃষ্টি এর আগে কখনো দেখা যায়নি। শাহেদ বাস থেকে নেমে গাড়ি পেলেও ব্যস্ত রাস্তায় ভিজে একাকার হয়ে হাঁটতে হাঁটতে চলে যায় অমৃতার অ্যাপার্টমেন্টে। দরজা খুলে অমৃতা কপাল কুঁচকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ব্যগ্র স্বরে বলে ওঠে, ওদের কি হলো? নাফিয়া ঠিক আছে তো আল্লাহর রহমতে? কণ্ঠে একটু কান্নার সুর আনলো অমৃতা, যেন অপরাধবোধ, কষ্ট আর অনুশোচনায়। ও আজ সারাদিন ছটফট করেছে। শাহেদের সামনে অগোছালো বেশে দাঁড়িয়ে এটাই প্রমাণ করতে চাইছে। শাহেদকে পা থেকে মাথা পর্যন্ত দেখে ক্লান্ত কদমে ঘরে ঢুকে, ঠিক আছে, তোমার খবর বলো, ভিটামিন ক্যাপসুল নিয়েছিলে? অমৃতার ঠোঁট জুড়ে স্বস্তির হাসি খেলা করে। মানুষটার থেকে আরেকটু আবেগ দখল করতে জাপড়ে ধরে শাহেদের ভেজা পিঠ। নাক টেনে কেঁদে উঠে বলে, ওই বাচ্চাটার জন্য খুব খারাপ লাগছে শাহেদ, আমার নিজেকে ঘেন্না লাগছে। এরপর যখন আমাদের বাচ্চা পৃথিবীতে আসবে, আমি তার মুখ দেখলে অপরাধ বোধে মরেই যাব। আচ্ছা, নাফিয়া অভিশাপ দিলেও লাগবে না তো? শাহেদ ক্লান্ত, ভীষণ ক্লান্ত। অমৃতার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ধীরে বলে, এসবের মধ্যে আমাদের বাচ্চাটাকে চেনো না। আর নাফিয়া এমন মেয়ে না যে একটা অনাগত বাচ্চাকে মন থেকে অভিশাপ দেবে। বাদ দাও, ঘুমাবো। বাবা কি বললেন? অপমান করলেন তোমাকে?
ভরা হসপিটালে। বলতে বলতে সোফাতে গা এলিয়ে দেয় শাহেদ। অমৃতা চোখ মুখ শক্ত করে বলে, আমার কি যে খারাপ লাগছে শাহেদ, একটু জোরে চিল্লিয়ে কাঁদতে পারছি না পেটের বাচ্চাটার জন্য। আচ্ছা, তুমি কলেজে ছুটির অ্যাপ্লাই করেছো কেন? তোমার ল্যাপটপে দেখলাম তুমি বরগুনা যাবে কাল পরশু, আবার আমাকেও নিয়ে যেও তবে। শাহেদ নিশ্চুপ। অমৃতা কথা শোনার থেকে বেশি সে শুনেছে আজ দুপুরে বলা নাফিয়ার কথাগুলো। শাহিদ, সত্যি বলছি, আমি তোমাদের দুজনকে ধ্বংস করে দেব। চোখের পাতায় থেকে থেকে ভেসে উঠছে একটা গোলগাল মুখের টানা টানা চোখ দুটোতে জ্বালাময়ী দৃষ্টি দিয়ে শাহেদকে পুড়িয়ে দেয়, যেই দৃষ্টি একটা সময় শুধু আবেগ দিত স্বামীকে। অমৃতা গিয়ে শাহেদের পাশে বসে ভেজা শার্টের বোতাম খুলতে খুলতে বলে, তোমার জন্য আমার ভীষণ কষ্ট লাগছে শাহেদ। আমি কেন দেশে আসতে গেলাম বলো তো? জীবনটা নষ্ট করে ছাড়লাম তোমার। অমৃতা এসব বলছে শাহেদের থেকে সিম্প্যাথি পেতে। মানসিকভাবে ভীষণ রকমের হীনমন্যতায় ভোগা অপরাধীদের ট্রিক এটা। ওরা জানে ওদের দোষ ঠিক কি, যা মানুষও জানে, কিন্তু মানুষের সাথে এই দোষ নিয়ে মুখোমুখি হতে ওরা নারাজ। ওরা চায় বিপরীত পাশের মানুষটা এই সত্য অস্বীকার করুক। এরা তবে শান্তি পায়, মানসিক তৃপ্তি পায়। শাহেদ একটা হাত ধরল অমৃতা, ধীরে বলল, ভুলটা আমারই ছিল, আমি নিজেকে আটকাইনি। ফাতিমা গিয়ে রেস্ট নাও, আমি একটু একা থাকবো। ভুল? ওই দিন যা কিছু হয়েছে সে সমস্ত কিছু শাহেদ ভুল বলে আখ্যায়িত করছে শুনে চোখ মুখ শক্ত হয়ে উঠল অমৃতার। কই, তখন তবে এত ব্যাকুলতা ছিল কেন শাহেদের আচরণে? পুরুষ মানুষ এত কমজোর দিলের হয় তা শাহেদকে না দেখলে অমৃতা বুঝতো না। এই লোকটা বারবার অমৃতাকে কাঁদিয়ে এসেছে, এখন অমৃতার মুখের সামনে বলছে ওই দিন যা হয়েছে সব ভুল। কিন্তু অমৃতার কাছে ওটা কোনো ভুল না। না মানে না, তারা দুজন দুজনকে ভালোবাসে, দেখা হয়েছে, দুর্বল হয়েছে, শারীরিকভাবে মিলিত হয়েছে। ধর্ম, সমাজ সব এটাকে ভুল ভুল বলে চিল্লাক। অমৃতার কাছে এটা কখনোই ভুল ছিল না। আচ্ছা, শাহেদ এখন এরকম করছে কেন? কোনোভাবে নাফিয়ার প্রতিও ভীষণ দুর্বল? থমথমে গলায় অমৃতা জানতে চায়, ভালোবাসো নাকি ওকে? শাহেদের চোখের উপর থেকে হাতটা সরায়, কিছুক্ষণ চেয়ে থেকে সহজ গলায় বলে, তো বউ ও আমার, ভালোবাসবো না? অমৃতা চুপ করে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, কিন্তু আগে কখনো আমাকে বলনি ওকে তুমি ভালোবাসো। বলেছো তোমার একটা সফট কর্নার আছে ওর প্রতি শুধু। শাহেদ জবাব দেয় না। শাহেদের এমন আচরণ ভীষণ রাগিয়ে দিল অমৃতাকে। ওর ভেতরটা জ্বলে উঠল, হিংসায় চেঁচালো, এখন নাফিয়ার মতো আমিও একটা প্রশ্ন করি, একসাথে দুইজনকে ভালোবাসা যায়? তোমার দুজনের প্রতি এত টান, হাউ ইজ দিস পসিবল শাহেদ? শাহেদ হঠাৎ করে হারিয়ে ফেলল নিজের মেজাজটাও, চেঁচালো সেও, হ্যাঁ আমি পারি, লুচ্ছা পুরুষ না আমি পারি। আমি তোমাকেও ভালোবাসি, ওকেও বাসি। আমার দুজনের জন্য খারাপ লাগে, দুজনের সাথেই থাকতে ইচ্ছে করে। হয়েছে, পেয়েছো জবাব। এখন আমাকে যা ভাবার ভাবতে পারো। ফাতিমা প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও। কিছু সময় আমার ভালো লাগছে না কিছু। আই ফিল লো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। বাচ্চা হারিয়েছি আমি, আমার অংশ ছিল সে। আমি খুন করেছি হয়তো তাকে। আমার বিষাক্ত লাগছে বেঁচে থাকা, তোমাকে বুঝতে হবে। ভাবি পাগলামি করো না। ভাবি শোনো, তুমি যা বলবে সেটাই আমরা মেনে নিব। এখন একটু বন্ধ করো পাগলামি, আগে তোমার সুস্থতা প্রয়োজন। সাদের কথায় ভ্রুক্ষেপ না করে নাফিয়া হাত থেকে ক্যানুলা খুলছে টেনে টেনে। খুলতে গিয়ে রক্ত বেরোচ্ছে কলকল করে, কিন্তু নাফিয়া ভাবলেশীন। টানা দুদিন এই বেডে শুয়ে থেকে ও যেন অনুভূতিহীন, কোনো যন্ত্রমানবী হয়ে গিয়েছে। ওর না আছে কোনো ব্যথা, না আছে যন্ত্রণা। অত্যন্ত শীতল স্বরে সাদকে বলে, আমার সাথে বেইমানি করো না সাদ। সাদ আশেপাশে তাকায়। নিসা গিয়েছে ওয়াশরুমে। সে কিভাবে ভাবিকে থামাবে বুঝতে পারছে না, যেহেতু ভাবির গায়ে হাত দিতে পারছে না। একটা সিস্টারও নেই আশেপাশে। অগত্যা একটু এগিয়ে এসে একটা চেয়ার টেনে বসে নাফিয়ার মুখোমুখি নরম গলায় বলে, আচ্ছা নিজেকে ব্যথা দিও না, একটু থামো, শুনবো তোমার সব কথা। বলো কি চাও? আদালতে মামলা দেব ওদের নামে। নির্বিকার ভঙ্গিতে জবাবটা দেয় নাফিয়া। তার কণ্ঠে কোনো বিষাদ নেই, রয়েছে এক জন্মের নির্লিপ্ততা। কঠোর এক লৌহ মানবী যেন। সাদ চোখ নামিয়ে শ্বাস ফেলে, খুবই সহজ গলায় বলে, আচ্ছা আচ্ছা দাঁড়াও, নিশালে তোমাকে তৈরি করে দেবে। এখন একটু শান্ত হয়ে বসো। আমি তোমার ভর্তির কাগজপত্র নিয়ে সিস্টারদের সাথে কথা বলে আসি। তার আগে বলো, তুমি ঠিক আছো তো? কোমরের নিচ থেকে অবশ হয়েছে নাফিয়ার। ওর মধ্যে একটু করে বেড়ে ওঠা 5 সপ্তাহের মৃত ছোট প্রাণটাকে জোর করে নামিয়ে দেওয়া হয়েছে। মাকে মুক্তি দিয়ে সে নেমে যাচ্ছে। কি ভারী লক্ষ্মী সে, একটু ব্যথা অবধি পাচ্ছে না।
মা তার বিয়োগে। নাফিয়ার চোখ ভিজে উঠতে চায়, বুকটা জ্বলে যায় সাদের প্রশ্নে, কিন্তু সে আর কাঁদবে না, তাই গম্ভীর মুখ করে মাথা নাড়ে শুধু। সে ঠিক আছে সম্পূর্ণ বুঝিয়ে দেয়। নিসা আসে। টানা 2 দিন ধরে রাতে ঘুমাতে পারছে না মেয়েটা। যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে যাচ্ছিল সকালবেলা, তাই গিয়ে লম্বা সময় ধরে গোসল সেরেছে এখানকার ওয়াশরুমে। ও আসতে সাদ ওকে নাফিয়ার পোশাক পাল্টে দিতে বলে ভর্তির কাগজ নিয়ে বেরিয়ে যায়। তবে কেবিনের বাইরে গিয়ে দাঁড়ায় সে। আশেপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে অসীমের নাম্বারে কল করে। অসীম কলটা রিসিভ করে হয়ে ওঠেন ব্যাকুল। 2 দিন ধরে ছটফট করছেন। একটা কল পেলেই অন্তরাত্মা শুকিয়ে যায় একটা ভালো খবর শোনার ছটফটানিতে। সাদ ভালো খবর দিল। ভাবি সুস্থ আছে, কথা বলছে আব্বু। আব্বু? অসীম আহাজারি করলেন। কোনো জটিলতা না থাকলে ও ডিসচার্জের ব্যবস্থা করবে নাকি? তোমার আব্বু ব্যাকুল হয়ে পড়েছে। আচ্ছা, তুমি আর নিসা বাড়িতে চলে আসো, আমি আসছি। এই বেলা আমি হাসপাতালেই থাকবো। আব্বু? সাদ বাবার অস্থিরতা থামিয়ে দিতে একটু জোরে বলল, আব্বু ভাবি ঠিক আছে, বরং একটু অস্বাভাবিক রকমের ঠিক। সে ডিসচার্জ চাইছে। হ্যাঁ, তো বাড়িতে নিয়ে আসো। কি সে পাগলামি করছো? আসতে চাইছে না? না তেমনটা কিছুই করছে না, না তেমনটা কিছুই করতে চাইছে না, তবে এখনই কুটে যেতে যাচ্ছে। আচমকা ফোনের ওপাশে চেয়ে যায় পিনপতনের নীরবতা। অসীম চুপ হয়ে যায় কিছুক্ষণের জন্য। সাদ বলতে থাকে, ভাইয়ের নামে মামলা দেবে সে। আমি বুঝে উঠতে পারছি না কি করব, তাই আপনাকে কল করলাম। নীরবতার স্থায়িত্ব বাড়ে, তবে বেশি সময়ের জন্য নয়। অসীম বলে, সে বুঝে উঠতে পারছে না নাকি মনকে মানাতে পারছে না? ভাই মামলা খাবে তাই। সাদ শিমিনের সাথে এমন কিছু হলে তুমি কি করতে বলো তো? শুধু এটুকুই বলো। সাদ ঢোক গেলে অত দ্বিধার পেছনে সে নিজেকে শেষ করতে চায় না। অন্তত এইবার সে কোনো চরিত্রহীনের ভাই নয়, একজন বোনের ভাই হয়ে থাকতে চায়। বিবেক বড় ভয়ঙ্কর একটা জিনিস। সাদকে রক্ত ধুতে চাপ প্রয়োগ করছে। একদিন সে যখন মেয়ের বাবা হবে, তার মেয়ের মন নিয়ে জীবন নিয়ে যদি নাটক করে এক পুরুষ, কেবল পুরুষর ফায়দা নেয়। সাদ অমন ছেলেকে ধরে আগে কাটবে গলা, আর আজ ভাইয়ের গলা কাটা তার জন্য আত্মহত্যা সমান এক কাজ। এই ভালো সরল ভাইটা তাকে মুখে তুলে খাইয়ে দিয়েছে ছোটবেলায়। লাইফের খারাপ সময়গুলোতে সুন্দর কিছু উপদেশ দিয়ে ছুটে আসার চেষ্টা করেছে। সাদ বাইরে কারোর সাথে কথা না বললেও ভেতরে ভেতরে কোথাও একটা ভাইয়ের দোষকে বিশ্লেষণ করে ভাইকে একটু অসহায় অবুঝ পুরুষ সাজিয়ে ভাইয়ের শাস্তি লঘু করে দিতে চাইছে। রক্তের টান বলতে কিছু আছে বিধায়। তবে ভুল তো ভুল। যে ভুলের জন্য একটা জীবন মরণ যন্ত্রণা ভোগ করছে, সেই ভুল করা দোষীকে এমনি এমনি ছেড়ে দিলে সাদ নিজের আগমনী পিতৃত্বে অভিশাপ লাগাবে। সাদ কল্পনায় দেখে তার পুতুলের মতন একটা মেয়ে ঠিক ভাবির এই কেবিনে শুয়ে কাঁদছে, ঠকে যাওয়া আর বাচ্চা হারানোর শোকে। এই দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই দ্বিধার গলা চেপে ধরে সাদ শক্ত হাতে পরপর বাবাকে বলে, জামাল আঙ্কেলের কাছে নিয়ে যাবো তাকে? চেম্বারে যাবো নাকি সরাসরি ধান খেত কোটে? আজ সোমবার, এই সময় তার সেখানে থাকার কথা। অসীম 2 চোখ বুঝলেন। চোখ দুটো কেমন জ্বালা করছে। সামনে কৌতূহলী এই দৃষ্টি দিয়ে বসে আছে শাহানাজ। বুকটা অমাবস্যা, সব অন্ধকার মেখেছে। মায়ের মন তাই হয়তো বুঝতে পেরেছে সবটা। স্বামীর চোখ থেকে চোখ নামিয়ে চলে যায় কল ঘরে। আর অসীম চোখে টিস্যু চেপে ধরে কণ্ঠস্বর গম্ভীর রেখে বলে, কোর্টে যাও, আজ তাকে চেম্বারে পাবে না। টাকা চাইলে বলবা, আমি যোগাযোগ করব। বরগুনা জজকোর্টে এরিয়ায় গরু ছাগলের হাটের মতো উপচে পড়া ভিড়। আজ ভিড় ঠেলে ধানক্ষেত এরিয়ায় পুরানো দালানের যেতে বেগ পেতে হচ্ছে সাদদের। নাফিয়া অসুস্থ পায়ে হাঁটছে এখন। সকাল থেকে সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে কিছুক্ষণ আগে একটু অসুস্থ হয়ে উঠেছিল সে। মূলত সবটাই তার নিজের দোষে। হাসপাতাল থেকে পুবালি ব্যাংকে যাওয়ার জন্য সাদের সাথে জেদ ধরেছিল। গা পোড়ানো ও রোদ উঠেছে সকাল থেকে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে করেছিল নীরব অনশন। সে টাকা তুলবে তার অ্যাকাউন্ট থেকে। তার মোহরানা ফিক্সড করে রাখা যে অ্যাকাউন্টে 3 লাখ টাকা তার মোহরানা ছিল, সবটাই আছে। এই সবটা দিয়ে নাকি উকিল ধরে মামলা চালাবে সে। আরো জেদি কথা। এই মামলা চালাতে বিশেষ অর্থের প্রয়োজন পড়ে না। সাদ বহু কষ্টে বুঝিয়েছিল এই কথাটা। হাঁটু সমান লম্বা চুলগুলোতে নিসা একটা বেনি করে দিয়েছে। কোমরের কাছটাতে দুলছে বেনির কলমির ডগার ন্যায়। গায়ে একটা ছাপার সুতি শাড়ি, একই কাপড়ের ব্লাউজ ও পরিপাটি বেশ। কেউ কি বুঝবে ওকে দেখলে? ও শরীরের কোমরের নিচ থেকে অবশ করে রাখা হয়েছে। গত 2 দিন ধরে ওর জঠর থেকে বেরিয়ে গিয়েছে ওর প্রিয়তম প্রতারক স্বামীর অংশ। একটা সামান্য ট্যাবলেটের কি মহিমা! নিঃশ্বাসে ফাঁকা করে দিয়েছে নাফিয়ার পেট, একটা মৃতপ্রাণ বের করে দিয়ে।
টিসটিসে ব্যথা হয় যদিও, তাই পেট চেপে হাঁটছে সাদের পাশাপাশি। সাদ ভিড়ের মাঝে ভাবিকে হাত দিয়ে কিছুটা আড়াল করেছে। এত ভিড় দেখে বিগড়াচ্ছে সাদের মেজাজটা। অসুস্থ মহিলা মানুষ নিয়ে এমন জায়গায় চলা দেয়। দুজন লোককে ইতিমধ্যে ধমকেছে নাফিয়ার গা ঘেঁষে যাওয়ার জন্য। একজনকে চট তুলেছিল প্রায়। আদালত এরিয়ায় জামাল আকনের কেবিনটাতে পৌঁছাতে পৌঁছাতে শরীর থেকে ঘাম ছুটে গিয়েছে। ভেতরে একজন মুক্তার টাইপের মানুষ। নাফিয়া কেবিনের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই একটু ঘুরল লোকটাকে দেখে। এত পুরুষ লোকের গা ঘেঁষে হেঁটেই অসহ্য পরিস্থিতি। সব মিলিয়ে তার চোখ ভিজে উঠেছিল। ভেজা চোখে অচেনা লোককে দেখাবে না, তাই ঘুরে দাঁড়িয়ে চোখে আঁচল চেপেছে। সাদ মলিন দৃষ্টিতে ওকে দেখে আস্তে ধীরে বলে, কাঁদলে বাড়ি গিয়ে কাঁদবে। যে কাজটা করতে এসেছো সেটা করো। না, ঠিক কাঁদছি না আমি, চোখে কি যেন পড়েছে। আচ্ছা সাদ, ফাইলটা দাও। সাদের হাতে নাফিয়ার ফাইল, তাতে রয়েছে ওর বিয়ের কাগজ। হাতে নিয়ে নাফিয়া কাঁপল হঠাৎ। অস্বাভাবিক মাত্রায় বেড়েছে কাঁপুনি। মোটা মোটা সোনার বালা পরিহিত জীর্ণ হাত দুটো ওই ফাইলের ওই কাগজের ওজন বইতে পারল না। কাঁপতে কাঁপতে হাত থেকে ফেলে দিয়ে কেঁদে দিল ঝরঝর করে। অসহায় দুটো ভেজা চোখ তুলে তাকালো সাদের দিকে। সাদ দ্রুত ফাইলটা তুলে নিতে ভেতর থেকে আওয়াজ দিলেন প্রসিকিউটর জামাল আকন। সাদ, এসো ভেতরে। বড় বৌমা যে, কি অবস্থা, কাঁদছো কেন? এতদিন পর দেখলাম তোমার হাতের তেঁতুল চা এখনো মুখে লেগে আছে। আরে বসো সাদ। কল করেছিলে নাকি আমার অ্যাসিস্ট্যান্টের কাছে? কার নামে মামলা দেবে? বাবা আজ একটু ব্যস্ত, তোমাদের উপযুক্ত সময় দিতে পারছি না। তোমরা কষ্ট করে পরশু এলে আমি... না, পরশু না আঙ্কেল। শুনুন, বেশি সময় নেব না আমি আপনার। সংক্ষেপে বলছি, আপনি যে অনুযায়ী মামলা সাজাবেন। শুনুন, আমার হাজব্যান্ড আমাকে লুকিয়ে আরেকটি মেয়েকে বিয়ে করেছে। ওই বিয়ে যাতে কোনোভাবেই না থাকে সে ব্যবস্থা করবেন, এবং পরবর্তীতে আমার তালাকের কাগজটা রেডি করবেন। এবং তার কাছ থেকে আমি কোনোরূপ ভরণ পোষণ বা ওইসব কিছুই চাই না। আপনি শুধু নিশ্চিত করবেন ওদের বিয়েটা যাতে বাতিল হয় পারিবারিক মামলা দিলে। আমার হাজব্যান্ডকে বাধ্য করবেন সর্বোচ্চ কৌশল খাটিয়ে, এবং তার প্রতি আমি পরবর্তীতে আরও কঠোর হতে চাই। তাকে জেল খাটাবো যদি ওই মেয়েকে সে মুখে তালাক না দেয়। কণ্ঠনালী ছিঁড়ে চেঁচিয়ে বলছে নাফিয়া, দু চোখে অবিরত নোনাধারা। এত বেশি উত্তেজিত হতে দেখে সাদ থামাতে চাইছে। জামাল আকন কিংকর্তব্য বিমূঢ়। শ্বাস আটকে কিছুক্ষণ ফেলফেলে দৃষ্টিতে নাফিয়াকে দেখে সাদকে বলে, শাহেদ। সাদ বলতে পারছে না একটা কথাও। এই মুহূর্তে নিজেকে বড্ড অসহায় লাগছে। নাফিয়া বলে যেতে থাকে, এবং আচ্ছা এমন কি হবে কোর্টেও আমার সামনে বসে তালাক দেবে ওর ওই বউকে? আমি দেখতে চাই সেটা। জানেন ওদের বাচ্চা হতে চলেছে। শরিয়া আইনে এখন ওদের তালাক হবে না জানি, তবে ওদের ধর্মের বালাই নেই জানেন। ওরা অধর্ম করে বিয়ে করেছে, তাই ধর্মের কোনো সুযোগ ওদের নিতে দেব না আমি। আপনি ওই মেয়েকে আলাদা করে দিবেন আমার প্রতারক স্বামীর থেকে। আইন দিয়ে আটকে দিতে চাচ্ছি ওদের। মুখ থেকে নিঃসৃত হচ্ছে জ্বালাময়ী আকাঙ্ক্ষা, চোখ দিয়ে জলরঙা রক্ত। নাফিয়াকে ভীষণ অস্বাভাবিক লাগছে। জামাল আকন আর কোনো কথা বলতে পাচ্ছেন না। এর মাঝে মুক্তার বলে লোকটা উকি দিয়ে বলল, স্যার, এরপর আপনার কেস ছিল একটা, ঠিক 12টায়। সেটার জন্য একটা মহড়া দিতে হবে। দুজন সাক্ষী এনেছে বাদীপক্ষ। নাফিয়া চোখ মুছে নিজেকে সামলাতে চাইল, পারল না। ও না চাইলেও আপনা আপনি পড়ছে জল। জামাল আকন হতভম্ব সুরেই বলে, মা, তোমার কথা শুনবো আমি। তুমি একটু বসো তো, আমি যাচ্ছি আর 5 মিনিটে আসছি। এর মাঝে তুমি ঠিক হও। এভাবে বললে তো কিছুই বুঝতে পারবো না, তাই না? নাফিয়া মাথা নাড়ে, বুক ভরে শ্বাস নেয়। সাদ ওকে নিয়ে উঠে দাঁড়ায়, নির্লিপ্ত গলায় বলে, কাঁদতে থাকবে নাকি কাজের কাজ কিছু করবে? চলো বারান্দায় গিয়ে দাঁড়াই। কোর্টের বারান্দাটা চওড়া, নিরিবিলি। এতক্ষণে প্রায় ফাঁকা হয়েছে। মানুষজন যা আছে সব বোধহয় জমি জমার মামলাদার। হাতে মোটা মোটা ফাইল। অবশ্য কিছু আছে ডিভোর্সের মক্কেল। আদালতের মাঠে দাঁড়িয়ে এখনো স্বামী স্ত্রী মারামারি করছে। সাদ নাফিয়াকে একটা বেঞ্চ দেখিয়ে বসতে বলল, এখানে চুপ করে বসো, আমি পানি আনছি, নড়বে না খবরদার। নাফিয়া ভেজা চোখের মরা দৃষ্টি তখন মাঠের মধ্যে ঘূর্ণায়মান। শুধু চোখ বুলিয়ে যাচ্ছে চার কোণে। স্থিরতা নেই মোটেও। তবে হঠাৎ স্থির হলো যখন একটা ছোট বাচ্চার কান্নার শব্দ পৌঁছালো তার কানে। গলা ফাটিয়ে কাঁদছে বাচ্চাটা। কাঁদতে কাঁদতে যেন দম বের করে ফেলবে। নাফিয়ার উদাস চোখ দুটো হঠাৎ ভরে এলো বাচ্চাটার মুখ দেখে। বাচ্চাটাকে ঘিরে কত মানুষ। দুজন উকিলও আছে। খুব সম্ভবত ছাড়াছাড়ি কেসের বলি হয়েছে বাচ্চাটা। নাফিয়া শুধু দেখতেই থাকে 1.5 বছরের বাচ্চাটাকে। হাত পা ছুড়ে কাঁদছিল বাবা মায়ের নির্মমতায়। কখনো মা ধরে টানছে, কখনো বাবা ধরে টানছে, অথচ বাচ্চাটা হাত বাড়িয়ে দিচ্ছে দুজনকেই।
দুজনের কোলে ঝাঁপাবে বলে। একটা বাচ্চা, একটা সুস্থ সুন্দর বাচ্চার জীবনের সব থেকে শ্রেষ্ঠ রহমত কি? তার বাবা মায়ের প্রেমময় সম্পর্ক, তার বাবা মায়ের একসাথে থাকা, এর বেশি আর কিছুই নয়। আর ওই যে বাচ্চাটা যেটা শাহেদ আরোর ভালোবাসা মিলে জন্ম দিতে চলেছে, সেই বাচ্চাটা তো নাফিয়ার মতোই হাত পা রক্ত মাংসের মানুষ হয়ে জন্ম নেবে। ও তো আর জেনে আসছে না ওর বাবা মা প্রতারক। ওর জন্মলগ্নে ওর বাবাকে জেল খাটিয়ে শরিয়া আইনের উপর গিয়ে আইন খাটিয়ে ডিভোর্স করিয়ে জন্মলগ্ন বিতিকিচ্ছিরি করে নাফিয়া কি ফেরত পাবে? ওর 6-6টা বছর পাবে ফেরত ওই বাচ্চাটার ভোগান্তিতে? আদৌ? নাফিয়া মাঠে সেই ক্রন্দনরত বাচ্চাটাকে দেখছে আর ভাবছে। ওর বেহা চোখ দুটো আবার আরো একবার ভিজে উঠে। আচ্ছা, ওর মনটা এত নরম কেন? কেন পশুটাকে হেনস্থা করার এত বড় সুযোগটাও যেতে দিবে? ওদের রোজকার প্রাণোচ্ছল বাসর ও পণ্ড করার মোক্ষম সময় এটি। নাফিয়া এসব কি ভাবছে? ওদের পৈশাচিক সহবাসের একটা ফসল ওই বাচ্চাটা কেবল। তার জন্মলগ্ন স্বর্গীয় করে দিতে নাফিয়ার ঠেকা কোথায়? মাথাটা ঘুরছে, নাফিয়ার ভীষণ ঘুরছে। ও শুধু চোখের সামনে দেখতে পাচ্ছে সদ্য জন্মানো একটা বাচ্চা হাসপাতালে হাত পা ছুড়ে কাঁদছে, যেন বলছেও কেউ জবাব দিল। তোর বাবা জেল খাটছে, তুই পেটে থাকতে তোর মায়ের সাথে ছাড়াছাড়ি হয়েছিল আইনের চাপে, তোর বাপ জেলে। সদ্য জন্মানো বাচ্চাটা আবার কাঁদছেও। বাবা মায়ের সম্পর্কে ধ্বংসলীলা চলছে এটা জেনে খুব কাঁদছে। আর বেশি কল্পনা করতে পারছে না নাফিয়া। শরীর ভার হয়ে আসছে ওর। এলোমেলো দৃষ্টি দিয়ে খুঁজছে সাদকে, পাচ্ছে না এত ভিড়ে। ওর মাথাটাও ঘুরছে। এমন সময় কেউ পেছন থেকে ধরল ওকে। আপু ঠিক আছেন? আপু কাত হয়ে পড়ছেন কেন? কোনো অসুবিধা? নাফিয়া বলতে পারছে না ওর কি অসুবিধা। ও পাগলের মতো সাদকে খুঁজছে, কিছু বলবে তাই। সাদ এলো পানি নিয়ে। অদূর থেকে ভাবির এই হাল দেখে ছুটে এলো। যে ভদ্রমহিলা নাফিয়াকে ধরে রেখেছে সে সাদকে বলে, ঢোল ছিল, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে, জ্ঞান হারাবে। শরীর দুর্বল নাকি? নাফিয়ার শরীর ঠিক দুর্বল নয়, তবে মনটা দুর্বল। যেমন দুর্বল ওর ভাগ্য, ওর ভাগ্যের মতো ওর চোখ দুটো দুর্বল। সেই চোখ মুছে নিতে নিতে সাদের দিকে তাকায় এক পলক, আবার মরা কান্না কাঁদতে শুরু করে। বুকে হাত চেপে বেহায়া নাফিয়া সাদকে বলে, কোথাও যেন একটা কথা শুনেছিলাম সাদ, যে মেয়েদের সংসার করার খুব স্বাদ, বেছে বেছে সেই মেয়েদেরই কখনো সংসার করা হয় না। আমার সাথে কথাটা কেমন মিলে গেছে। সাদ শোনো, আমাকে বাড়িতে নিয়ে চলো। আমার কারোর থেকে কোনো প্রতিশোধ চাই না। উপরে যিনি আছেন, আমি আমার পোড়া কপালটা তার দরবারে রেখে দিলাম। তিনি যা ভালো বুঝেন, একমাত্র তিনিই যা ভালো বুঝেন সেটা যেন করেন। আমার চোখের প্রতিটা পানির ফোঁটা, আমার প্রতিটা আর্তনাদ, আমার ফাঁকা আত্মাটা আমি তার দরবারে রেখে দিলাম। তিনি যদি মনে করেন ওদের ধ্বংস করে আমার সব ক্ষতিপূরণ হবে, তাহলে করবেন। তিনি যদি মনে করেন ওদের ধ্বংস করে আমার সব ক্ষতিপূরণ হবে, তাহলে করবেন। যদি মনে করেন আমি যে নিঃশেষ হলাম এর জবাবে ওদের ধ্বংস নয় বরং চিরস্থায়ী সুখ প্রাপ্য, আল্লাহ যেন তাই দেন ওদের। শুধু ওই বাচ্চাটা ভালো থাক। আল্লাহ যদি চান তবে ওরাও ভালো থাক। আমি আমার জীবন ফেরত চাই সাদ। ওরা জাহান্নামে যাক, আমি শুধু আমার বেঁচে যাওয়া জীবনটা ফেরত চাই। আমাকে বের করো এখান থেকে। সিমিনকে নিয়ে নিসা ছুটতে ছুটতে এসেছে সাদের একটা ফোন কল পেয়ে। রিক্সাটা আদালত চত্বরে থামিয়ে জোর কদমে ছুটে এসে ধরেছে নাফিয়াকে। মেঝেতে বসে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসেছিল সে। সাদ একপাশে দাঁড়িয়ে আছে মূর্তির মতো। নিসা কাছে আসতেই জানতে চাইল, আব্বুকে এসব কথা বলে দিয়েছো নাকি? নিসা কাদো কাদো মুখে মাথা ঝাঁকায়। সাদ হতাশ গলায় বলে, আরে বোকা, কি করলে? নিষেধ করলাম না? বাবা জোর করলেন। এখন কি করছেন? আসতে চেয়েছিলেন, ছোট ভাইয়া বাড়ি এসে আটকে দিলেন। আচ্ছা ভালো, তোমরা এখন ভাবিকে তোলো, আমি পারবো না তো। নাফিয়ার চোখ মুখ খুব স্বাভাবিক। এখন চুপচাপ বসে তাকিয়ে আছে আদালত প্রাঙ্গণের এক কোণে একটা নারিকেল গাছে। নিসার সিমিনকে আলতো করে ধরল, স্নেহময়ী সুর টেনে বলে, উঠবে ভাবি? বাড়িতে যাবে বলেছিলে। নাফিয়া তাকালো, ধীর স্থির বলল, আমি মামলা করিনি জানিস সিমিন, তোর ভাইয়াকে দয়া করেছি। আমি কি ভালো বউ দেখ। সিমিন জবাব না দিয়ে ঝুঁকে ভাবিকে টেনে তুলল। নিসা ধরল আরেক হাত। নাফিয়া হাসলো এক গাল। এই হাসির কোনো মানে নেই। নিসাকে বলে, এই নিসা, তোকে আমি স্বামীকে খুশি রাখার, নিজের কাছে আটকে রাখার যত কৌশল শিখিয়েছি ও সব কিছু আর দেখাতে যাস না। শোন, যে থাকার না সে এমনিই থাকবে, আর যে যাওয়ার তুই যদি তাকে তোর নিজের জীবনের বিনিময়েও চাস সে থাকবে না। সে কোনো না কোনো কারণ বিনিময়ে চলে যাবে।
দুদিন আগেও বরগুনা এসে আমার সাথে সময় কাটিয়ে গেল। তার দুদিন পরেই নাকি তার অন্য নারীর শরীরের ছোঁয়ার স্বাদ জেগে ওঠে। ভাবতে পারিস? ওরা সবাই চুপ। সাদ চুপচাপ গেল রিক্সা ডাকতে। নাফিয়া বলতে থাকে, আচ্ছা বাড়িতে কে কে আছে রে? আমি গিয়ে একটু ঘুমাবো। ছাতার মাথা তখন থেকে মাথার মধ্যে বিয়ের দিনের স্মৃতি ভেসে উঠছে। একটা মজার কাহিনী শুন। আমার জীবনে কোনো পুরুষ ঘটিত অভিজ্ঞতা ছিল না। উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত ছিলাম কালো বোরখার হিজাবের আড়ালে একটা ক্ষেত মেয়ে, তো ছেলেরা তখন অত ইন্টারেস্ট খুঁজে পেত না। এরপর ভার্সিটি লেভেলে উঠে যেই একটু স্টাইল মারতে শুরু করলাম, অমনি লাইন লেগে গেল আমার পিছনে। কিন্তু ওই যে প্রেম প্রীতি ভীষণ অরুচি ছিল, তাই আর সাহস হয়নি। পড়াশোনা করেছি খিচিয়ে, প্রেম পেলে নিজেকে বুঝিয়েছি, নাফিয়া এসব বড়লোক ঘরের ছেলেদের ফাঁদে পা দিস না। এরা কখনোই তোর মতো চালচুলহীন মেয়েকে নিয়ে বিয়ে অবধি যাবে না। থিঙ্ক প্র্যাকটিক্যাল। তাই হয়তো প্রেম করে মন ভেঙে বসে থাকার মানেই নেই। ধৈর্য ধর, নিশ্চয়ই আল্লাহ তোর সংযমের ফল দেবে। তোর জন্য উত্তম কাউকে বেছে রেখেছেন। এরপর যখন তোর ভাসুরের সাথে বিয়ে হলো, সে কি ভয় আমার বাসর ঘরে, রীতিমতো কাঁপছিলাম। শহরের কায়দায় বড় হওয়া ছেলে আমার জড়তাগুলোকে সম্মানের সাথে দেখবে কি? প্রথম রাতে ঝাঁপিয়ে পড়ে অসভ্যের পরিচয় দেবে না তো? ও মা, সে কি করলো জানিস? বাসর ঘরে ঢুকে নিজেই বলেছিল, আমি একজনকে ভালোবাসি, তোমাকে মানতে আমার কিছু সময় লাগবে। নাফিয়া জ্ঞান শূন্যের মতো হাসছে। সাদ বড় একটা মিশুক রিক্সায় উঠে ওদের ইশারা করতেই নাফিয়াকে ধরে নিয়ে যেতে থাকে সেদিকে। নাফিয়া আবার হাসতে হাসতে বলে, কি কুত্তাটাই না বানালো বল আমাকে। প্রথমে বলে মানবে না, তারপর আবার মানলো, তারপর যখন মানলো তারপর আবার মানলো না, আবার যখন মানলো না তখন আবার বলে থেকে যাও নাফু। আচ্ছা বাদ দিই, শোন ভালো কথা, তোদের সাথে কখনো শেয়ার করেছি? ও আমাকে প্রথমবার কাছে টানার পরে একটা চমৎকার শাড়ি উপহার দিয়েছিল। ওইটা ওর দেওয়া প্রথম উপহার। বাড়িতে গিয়ে আমি ওটা পোড়াবো, তারপর ছাইগুলো কুরিয়ার করে ওর কাছে পাঠিয়ে দেব। সারা রাস্তায় নাফিয়া এক মনে বকবক করতে করতে এসেছে। অটোওয়ালাও শুনেছে কিছু কিছু, কেউ নাফিয়াকে থামায়নি। এগুলো অস্বাভাবিক আচরণ, তবে যদি এসব করে একটু সুস্থ থাকে তবে থাক। তালুকদার বাড়ির উঠানে অটো থামতেই নাফিয়া খুব সহজ ভঙ্গিতে নামে। একদম সুস্থ সবল ভঙ্গিতে হেঁটে হেঁটে বসার ঘরে প্রবেশ করে ডাকলো অসীমকে। আব্বা, বাসায় নেই আপনি? অসীম ধীর কদমে ঘর থেকে বেরোয়, তাকিয়ে রয় নাফিয়ার মুখের দিকে, কথা বলে না। শাহানাজ বেরিয়ে নাফিয়াকে বলে, ডাব কেটে দেব, খাবি? তোর আব্বার শরীরটা ভালো নেই। সাদ আর শাওকিকে নিয়ে এখন ডক্টর জহিরুল ইসলামের চেম্বারে পাঠিয়ে দেব। এইমাত্র মাইকিং করলো, তিনি ঢাকা থেকে এসেছেন। তুই বস, ফল কেটে দিচ্ছি আমি। ঘরে যেন একটা স্বাভাবিক পরিবেশ বজায় রাখার প্রতিযোগিতা চলছে। শাওকি শার্টের বোতাম লাগিয়ে হাতা গোটাতে গোটাতে এলো, নাফিয়াকে বলল, ভাবি তোমার বইয়ের ভাঁজ থেকে 500 টাকা নিলাম, মাইন্ড করো না। এমনিও সুদ খাও তুমি। আমি সপ্তাহ গেলে 600 ফিরিয়ে দিব। আপাতত খুব টাকার প্রবলেম, আব্বু বলেছে বেতন দিতে দেরি হবে। নাফিয়া অনুজ্জ্বল হাসলো জবাবে। সাদ শাওকি সত্যি অসীমকে নিয়ে ডাক্তারের কাছে যাবে বলে বেরোচ্ছে। বেরোনোর আগে অসীম নাফিয়াকে বলে, তেঁতুল আনবো কি বেশি করে? সিজন চলছে, সিদ্দিক মঞ্চের ওইখানে গৃহস্থীরা নিয়ে বসে মিষ্টি তেঁতুল। আচার তো তোদের 12 মাস লাগে, কেজি 15 আনবো? আচ্ছা এখন আনিয়ে দিলে রোদে শুকাবি, বরং তুই সুস্থ হলে আচার বানাস। নাফিয়া এবারও অনুজ্জ্বল হাসলো, মাথাও নাড়ল। অসীম সাদ আর শাওকিকে নিয়ে চলে গেলে শাহনাজ এসে নাফিয়াকে টেনে মেঝেতে বসিয়ে নিজে একটা সোফাতে বসে। ওর বেনি খুলতে খুলতে সিমিনকে বলে, আমার ঠান্ডা তেলটা আনো, সাথে চিরুনি। আর নিসা, তোমার পড়া না থাকলে একটু পর পর রান্নাঘরে গিয়ে তরকারিতে ঝোলটা দেখে এসো। আর রুম গোছাও না কেন তোমাদের? রাতে শুতে হবে না? সাদের কিছু ময়লা জামা কাপড় দেখলাম, ওগুলো ঝুড়িতে ভরো, বাতাসি কেচে দেবে। আর স্বামীর পোশাক একটু নিজে ধোয়ার চেষ্টা করবে। এটা তেমন ভারী কাজ নয়, সামনে পরীক্ষা বলে ছাড় দিচ্ছি। নিশা শাশুড়ির কথায় বাধ্য বইয়ের মতো ঘাড় কাত করে। সিমিন নিশা ঘরময় সহজ ভঙ্গিতে পায়চারি করে, এমনকি বাড়ির কাজের লোক দুটো বাতাসে এসে এক ফাঁকে বলেও, অভাবী আপনার গোপন ব্যাংক থেকে মোড়ে 500 টাকা ধার দেন, 1 সপ্তাহ পরে ফেরত দিমো, নয়তো এই বেতন থেকে 600 কাইটটা রাখেন। নাফিয়া সবার আচরণে শুধু হেসে যায়। শাহনাজ ওরা হাসি খেয়াল করে আচমকা জড়িয়ে ধরে।
কপালে চুমু খেয়ে পাগলের মতো কাঁদে কিছুক্ষণ, বলে না কোনো কথা। নাফিয়া স্থির হয়ে শাহনাজের কোলের ভেতর বসে থাকে ছোট শিশুকন্যার মতো। ঠোঁট জুড়ে সেই অনুজ্জ্বল হাসিটা, যে হাসিটা তার জীবনে স্থায়ী হয়েছে। এর মাঝে বাতাসি ছাদের জামা কাপড় কেচে ছাদে শুকাতে দেয়, পরপর আবার ছাদ থেকে ছুটতে ছুটতে এসে চিল্লায়, খালাম্মা, ও খালাম্মা, বড় ভাইজান আইছে যে। খালুজানের কথা মতো দারোয়ান তারে আটকাইতেছিল, কিন্তু সে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকছে। অক্ষণ সদর দরজা আটকাইয়া দিমু। সদর দরজার আটকাতে পারে না কেউ। টের পায় কারো পদশব্দ ইতিমধ্যে এসে থেমেছে দরজায়। শাহনাজের কোলের ভেতরে প্রায় ঘুমিয়ে থাকা নাফিয়ার গোটা দুনিয়া শুদ্ধ নড়ল। ও না ঘুরেই তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ালো। শরীরে এতক্ষণ ক্লান্তি ছিল, এখন আছে তেজ। ওর সেই তেজ ওকে ছুটিয়ে নিয়ে যায় দোতলা সিঁড়ির কাছে। মাথার ঘোমটা ইতিমধ্যেই টেনেছে। এই শেষ, এ জীবনে আর কখনো না ও ওর প্রিয়তম প্রতারক স্বামীর সুখী মুখটা দেখবে, না ওর বোকা মুখটা কখনো দেখাবে তাকে। ও পুরাপুরি পালাবে ওর সাবেক মনিবের কাছ থেকে। একজন অবিশ্বস্ত মনিব, যে 6টা বছর ধরে নাফিয়াকে নিজের কুত্তা বানিয়েছিল। এ যেন দৌড় প্রতিযোগিতা চলছে। দুর্বল কদমকে ধাওয়া করছে লম্বা পায়ে লম্বা কদম, তবে ধরতে আর পারেনি। নাফিয়া একটা ঘরে ঢুকে লাগিয়ে দিল দরজা। দাঁড়িয়ে রইল দরজার পিঠ ঠেকিয়ে, চুপচাপ ভাবলেশীন। রাগ, জেদ, বিষাদ সবকিছুর ঊর্ধ্বে শাহেদ হাঁপাচ্ছে। 2.5 ঘন্টার বাস জার্নি শেষে এই দৌড়টা ওকে ক্লান্ত করলো। 4 দিন আগে বৃষ্টিতে ভিজে লেগেছে ঠান্ডা। ফ্যাসফ্যাসে গলায়, জরাক্রান্ত গলায় বলল, দরজা খোলো নাফু। নাফিয়া একটু চমকালো। ভীষণ অসুস্থ কণ্ঠ। এই কণ্ঠ দিন 15 আগে শুনলে নাফিয়া পাগল হয়ে যায়। তুলসী, বাসক, আদা ছেঁচে রস বের করে শাহেদকে গেলানোর উৎসব লাগিয়ে দিত। অস্থির হয়ে উঠত স্বামীর অসুস্থতায়। এখন হচ্ছে না, কারণ তার প্রিয়তম প্রতারক স্বামীর সেবা করার জন্য আরেকজন আছে, যে হয়তো তাকে অসুস্থ হলে তুলসী, বাসক, আদা ছেঁচে রস দেয়, যত্ন করে 3 বেলা বেড়ে খাওয়ায়, রাতে আবদার করলে শাড়ি খুলে ব্লাউজের বোতাম খুলে দেয়, আরো কত কি দেয়। তাই নাফিয়ার উদ্বিগ্ন হবার প্রয়োজন নেই। ও কেবল ক্লান্ত গলায় বলল, একটা প্রশ্ন করব, সত্যিটা বলবেন? শাহেদ ছটফটিয়ে উঠে বলে, নাফিয়া বুক ভরে শ্বাস নেয়, বেশ সহজ গলায় বলে, আচ্ছা, কখনো কি আপনি আমার ব্যাপারে ফিল করেছেন যে এই মেয়েটা চমৎকার, একদম সেরা, শ্রেষ্ঠ সুন্দরী, সম্পূর্ণা? আমি একটা গোটা জীবন এর সাথে কাটিয়ে দিতে পারবো। এর সাথে মিলিত হয়ে আমি 3-4টা বাচ্চা জন্ম দেব। এর সাথে আমি বুড়ো হব। আচ্ছা, এমন ভাবনা আপনার মাথায় কি কখনো এসেছিল আমাকে নিয়ে? নাকি আমি সবসময় আপনার কাছে চোখের সামনে হাতের কাছে পাচ্ছি তাই খাচ্ছি টাইপের শরীর ছিলাম একটা? কখনো আমার সাথে আপনার বাচ্চাদের নিয়ে আনন্দ করা, একসাথে বৃদ্ধ হবার বাসনা জাগতো? শাহেদ কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, যদি বলি হ্যাঁ, তুমি কি বিশ্বাস করবে? নাফিয়া ভদ্র মতন বলল, করব। ওই মেয়েটা এসে আপনাকে এলোমেলো করে দিয়েছে হয়তো। হয়তো আপনি একজন ভিকটিম। আপনি বেচারা, বেচারা আপনার পুরুষাঙ্গ। দরজা খোলো নাফু। না, একটু দেখব। এ জীবনে আর না। নাফু, মামলা দিইনি আপনাদের নামে। আপনারা ভালো খারাপ যাই থাকুন, আমার থেকে দূরে থাকুন। এ কথা কেন জানতে চাইলে তবে? আমি তোমাকে কখনো স্ত্রী ভেবেছি কিনা কেন জানতে চাইছো? কারণ তবে একটা আবদার আছে। আমি আবদার করব আপনার কাছে। কি আবদার? নাফিয়া চোখ বুঝলো, আবারও বুক ভরে নিল শ্বাস, বলল, যদি তাই ভেবে থাকেন কিছু সময়ের জন্য হলেও, তবে আমার সম্মানেই আপনি আমাকে তালাক দিয়ে যাবেন আজ এখানেই। যদি এক মুহূর্তের জন্যও আমাকে বুকে কখনো জায়গা দিয়ে থাকেন একছত্র নারীর মতো, তবে আমার সম্মানেই আমাকে আজ তালাক দিয়ে যাবেন। আপনার স্ত্রী হিসেবে বেঁচে থাকা আমার কাছে চূড়ান্ত অসম্মানের, লজ্জার। আমি আপনার কাছ থেকে আর কোনো কিছু হ্যাংলার মতো নিতে চাই না। আমি চাই আপনি আমাকে স্বেচ্ছায় দিন, আমাকে সম্মান করুন। আপনার থেকে হ্যাংলার মতো ভালোবাসা নিয়েছিলাম, স্বীকৃতি নিয়েছিলাম, আদর নিয়েছিলাম, সময় নিয়েছিলাম, বাচ্চা নিয়েছিলাম। তবে এবার এই তালাকটা আপনি আমাকে ভালোবেসে দেবেন প্রফেসর। আপনার বউয়ের কষ্টের কথা বিবেচনা করে আজ এখান থেকে আপনি তালাক দিয়ে বেরোবেন, অনুরোধ। শাহনাজ, সিমিন, নিশা বাতাসে ছুটতে ছুটতে এসেছে দোতলায়। শাহেদকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছে শাহনাজ। রাগে অন্ধ হয়ে দুমদাম কিল মারছে এত বড় ছেলের গায়ে পিঠে। শাহেদকে ওসব করে হটানো যাচ্ছে না। ও উদ্গ্রীব হয়ে আছে নাফিয়ার মুখটা দেখতে। শক্ত হাতটা দরজার হাতল আঁকড়ে ধরে রেখেছে। শাহনাজ চেঁচায় ভাঙা গলায়, তুই বের হ, এক্ষুনি বের হ। তোর বাবা এসে তোকে খুন করে ফেলবে, কিন্তু তার আগে তুই বের হ, জানোয়ার। শাহেদ এক পলক মায়ের লাল চোখ দুটো দেখে, পরপর নাফিয়াকে বলে, তালাক দেব না আমি তোমাকে, আগেই তো বলেছি।
তোমার যদি মামলা দিয়ে তালাক নিতে ইচ্ছে হয় তাহলে নাও। এসবের ভয় ডর আর আমাকে বদর করে না, অনেক লাইফলেস লাগছে। তুমি মামলা দিয়ে পারলে নাও। ওপাশে নাফিয়া হাসে বলে, এত কেন শান্তি পাওয়ার শখ? অন্যায় করেছি, শাস্তি দেবে না? না, শাস্তি দিলে আপনার মনে হবে শাস্তি পেয়ে গেছি, সব শেষ। ওই শাস্তির মেয়াদ শেষ হলে আপনার মনে ভেবে নিবে আপনি ক্ষমাও পেয়ে গেছেন। এটা তো হতে দেওয়া যায় না। ক্ষমা করবেই না? এ জীবনে না। শান্ত গলায় একজন মেয়ের তেজ প্রতিজ্ঞা ঢেলে নাফিয়া শ্বাস নেয়। ও টের পাচ্ছে আদালত চত্বর থেকে ক্রমশ ভারী হওয়া বুকটা অমানুষটাকে ওর স্থান বুঝিয়ে দিতে পেরে একটু হালকা হচ্ছে। শাহেদ দাঁড়িয়ে রয়। মায়ের মার ধাক্কা তখন ওকে টলাতে পারেনি। সেমিনার নিসার অনুরোধ না। নাফিয়া আবার বলে ওঠে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।